বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত প্রতাপশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবার দুবাইয়ে বসে এমন এক আইনি চাল চেলেছেন যা শুনে তাবর তাবর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদেরও রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। ইন্টারপোলের রেড নোটিশের জালে আটকা পড়ার পর যখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ক্লাইম্যাক্স। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দৌড়ঝাঁপ করা হলেও মাস্টার স্ট্রোক যেটাকে বলা হয়, সেই চাল চেলে বসেছে বেনজির। আর তারই চাল যদি ধরেন কাজে লাগে, দেন বেনজিরকে বাংলাদেশে রিটার্ন করানো দুবাই এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তিতে আসলে এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। আগামী 23শে জুন অর্থাৎ 3 দিন পরেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর দলীয় ও সাংগঠনিক তৎপরতা এবং শক্তি বহু গুণ বেড়েছে, আর মিছিলের সংখ্যা বেড়েছে কমপক্ষে 12 গুণ। দর্শক দেখছেন এই মুহূর্তে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে ধানমন্ডি। আমি দেখানোর চেষ্টা করছি সেটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে স্লোগান, ঠিক সেই স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে তখন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা উপাত্ত শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। মানে বেনজির কি এমনি এমনি আসলে সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে বাংলাদেশ পুলিশের আইজিপি যে পদটা বাগিয়ে নেওয়া, এছাড়াও র্যাবের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা, এর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় একজন মন্ত্রী, এমপি বা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হতো যে ওনাদের কাছে প্রধানমন্ত্রী সম্ভবত অসহায় ছিল বা শেখ হাসিনা তিনি নিজেও অসহায় ছিলেন। এই মালটাকে আপনি দুবাইয়ে যে সিস্টেমে গ্রেপ্তার করা হয়েছে বা তার বন্ধুর মাধ্যমে তাকে গ্রেপ্তার করার সিস্টেম করানো হয়েছে, কিন্তু ফাইনালি তাকে কি বাংলাদেশ ফেরত আনতে পারবে? অর্থাৎ ক্ষমতাসীন বিএনপি সরকার তারা কি ফেরত আনতে পারবে? সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ দৌড়ঝাঁপ করা হলেও মাস্টার স্ট্রোক যেটাকে বলা হয়, সেই চাল চেলে বসেছে বেনজির। আর তারই চাল যদি ধরেন কাজে লাগে, দেন বেনজিরকে বাংলাদেশে রিটার্ন করানো দুবাই এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তিতে আসলে এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ শেরের উপর সুয়াশের এই কাজটাই করে বসছে। মানে সামহাও আইজিপি সারা বাংলাদেশ পুলিশকে চালাইছে, এমনি এমনি না, একটা রাজনীতি তো তার মাথায়ও আছে। সর্বশেষ নিজের বিরুদ্ধেই নিজে একটা মামলা করাই দিছে দুবাইয়ে বেনজির এই মুহূর্তে। অর্থাৎ দুবাইয়ে কিছু আইন আছে, তো ওই আইনগুলোর মধ্যে একটাই হচ্ছে, যদি কোনো ব্যক্তির নামে দুবাইয়ে দেওয়ানি অথবা ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত কোনো মামলা থাকে, তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগ পর্যন্ত আপনার বা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সেই ব্যক্তিকে অন্য কোনো দেশে পাঠায় না। এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে, সর্বশেষ লেটেস্ট আপডেট হচ্ছে, দুবাইয়ের একজন ব্যবসায়ী বলছেন বেনজির আহমেদ আপনার তার নামে সম্ভবত আজকে অথবা কালকে একটা মামলা হয়েছে। মামলাটা হচ্ছে অপরাধের অভিযোগ তোলা হয়েছে, মামলা এটাতে প্রসেসিং আছে। এটা কি যে তার বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি দুবাইয়ের ঘনিষ্ঠ একজনকে দিয়ে নিজের নামে নিজেই মামলা করিয়েছেন বেনজির। দুবাইয়ের একাধিক সূত্র বলছে যে এটি মূলত বেনজিরের বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টা, অর্থাৎ এ বিষয়ে যেন তাকে বাংলাদেশে পাঠানোর সুযোগ না হয়, কারণ 30 দিনের মধ্যে তাকে কিন্তু সরকার নিয়ে আসবে এই মুহূর্তে। তো এর মাঝখানেই ডালমে কালা হিসাবে ঢাইলা দিছে কি একটা মামলা। বেনজির আহমেদের আইনি বিষয়ে দেখভালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা অনেকে অস্বীকার করলেও যে কি বলা হয়, সম্ভবত সরকারের সাথে কানেক্টেড কিনা জানি না, যে কোনো একটা সূত্র যারা তারা বলছে যে বিদ্যমান পরিস্থিতিতে নিজের লোক দিয়ে তার নামে মামলা করানোর তথ্যটা সঠিক নয়। অপরদিকে অন্যান্য সূত্রগুলো বলছে যে আপনার সংযুক্ত আরব আমিরাতে বেনজির যে কোনো মূল্যে তার বাংলাদেশে আসাটাকে ঠেকাতে চায়। মূলত ঢাকার প্রতিনিধিদের দৌড়ঝাঁপের বিষয়টি টের পেয়ে আইনি ফন্দি এঁটেছেন বেনজির, অর্থাৎ সরকারের যারা প্রতিনিধি আছে তারা তাকে যে কোনো মূল্যে বাংলাদেশ আনতে চাচ্ছে। দুবাইয়ের একজন ব্যবসায়ীর মন্তব্য অনুযায়ী বেনজির আহমেদের যে আইনি লড়াই এটা এখনো শেষ হয় নাই।
বরং তার বাংলাদেশ ঘিরে যে ফিরে আসার ইস্যু, এখানে নতুন করে আইনি এবং কূটনৈতিক একটা তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ে একটি দেওয়ানি এবং ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত অর্থাৎ টাকা পয়সার লেনদেন অথবা যে কোনো এই বিষয়ে কানেক্টেড একটা নতুন মামলা হয়েছে। ওই ব্যবসায়ীর মতে এই আইনি পদক্ষেপের কারণে বেনজির বাংলাদেশে ফেরত পাঠানোর যে উদ্যোগ সেটাকে থামিয়ে দিতে পারবে, অর্থাৎ এটা থেমে যেতে পারে। কেননা দুবাইয়ে কারো বিরুদ্ধে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, মামলা থাকলে তাকে ফেরত দেওয়ার সুযোগ সংযুক্ত আরব আমিরাতের আইনে নেই। ফলে এই মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার বেনজির আহমেদকে বাংলাদেশে আনার যে উদ্যোগ ছিল বা সম্ভাবনা ছিল সেটা কিন্তু আপনার সহজ হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা রাখেন এমন কয়েকজনের সাথে কথা বলেছে আপনার বাংলাদেশের গণমাধ্যমগুলো। তারাও বলছে আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি অনেক সময় স্থানীয় আদালতে বিভিন্ন ধরনের মামলা করে থাকেন। এইসব আবেদনের মাধ্যমে তারা বেসিক্যালি বিচারিক সুরক্ষা চান, গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন অথবা প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে থাকার সুযোগ চান। আইন বিশেষজ্ঞের মধ্যে এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে অস্বাভাবিক নয়। তো বেনজির আহমেদের ক্ষেত্রেও দুবাইয়ে এমন আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি জোরালোভাবে সামনে আসছে। তবে এই বিষয়ে সরকারিভাবে তেমন কোনো মন্তব্য এখনো কেউ করতে রাজি হয়নি। আর বাংলাদেশ সরকার বলছে ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সিস্টেমে নিয়ে আসবে। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে, কারণ এখানে সূত্রগুলো বিভিন্নভাবে যতটুকু সূত্র আমরা দেখছি যে বেনজির আহমেদের আইনি বিষয়ে দেখভাল করে একজন ব্যক্তি বলছেন যে বর্তমানে তার জামিন নিয়ে ব্যস্ত, অর্থাৎ সরকারের কাছে আনার আগে তার জামিন করার জন্য এখানে তার লোক দিয়ে আপনার এই ধরনের কর্মকাণ্ড হয়তো করাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত সফল হবে কিনা। হতেও পারে, টাকার তো অভাব নাই, আনলিমিটেড টাকা এরা কামাইছে। সো আর বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে আপনার দেখেন কিছু রুলস আছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার 17 বছর যখন ক্ষমতায় ছিল পৃথিবীর অনেক দেশের সাথে সাথে সুসম্পর্ক ছিল, কিন্তু এত সুসম্পর্ক থাকার পরেও অনেক অপরাধী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে বসবাস করতো, যাদের সাথে বাংলাদেশ সরকারের বিলিয়নস অফ ডলার বিজনেস ছিল, কিন্তু এদিক থেকে এটা তারা দেয় নাই। ওখানে বহুত মানবাধিকার আছে যে না এই মুহূর্তে বাংলাদেশে আসলে তাকে এটা করা হবে ওইটা করা হবে, এরকম নানান কিছু তারা আইনজীবীরা কিন্তু এখানে চেষ্টা করবেন, কারণ টাকা তো তাদের আছে। এখন দেখা যাক সরকার আসলে কতটুকু সফল হন। পারছেন শেখ হাসিনা বলে স্লোগান তুলছেন ধানমন্ডিতে। দর্শক শেখ হাসিনা নামে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে শেখ হাসিনা। দর্শক দেখছেন এই মুহূর্তে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে ধানমন্ডি। আমি দেখানোর চেষ্টা করছি সেটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে স্লোগান, ঠিক সেই স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। দর্শক শেখ হাসিনা নামে কিন্তু ইতিমধ্যে উত্তাল করে শেখ হাসিনা। তো ভাইরা আমাদের মৃত্যুতে আমরা শক্তি শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ মনে রাখবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো ভাইরা আমাদের মৃত্যুতে আমরা শক্তিতে রূপান্তরিত করে মনে রাখবো ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধরেন কথা একদম স্পষ্ট, যদি আপনি বাংলাদেশের টানে হাসিনারে ভোলাইতে হয় তাহলে হাসিনার মতন উন্নয়ন করতে হইব, বড় বড় মেগা প্রকল্প করানো লাগবে, আরেকটা পদ্মা ব্রিজ করানো লাগবে, আরেকটা মেট্রো রেল করানো লাগবে। শেখ হাসিনা যা করছে তারে গ্রহণের লিগে তা করতে হইব। এই সারা যত শেখ হাসিনা বদনাম করবেন তার জনপ্রিয়তা আরো বাড়বে। আপনি দেন এটা কে করছে? ওনার অবদান না? আজকে আমরা এই ট্রেনে চড়ি টাইম বেঁধে 20 মিনিটের মধ্যে আমরা আপ ডাউন করা পারতাছি, এটা উনি করছে না? ক্যানেলগুলি করছে না? অনেক দামি দামি কাজগুলি করছে যেটা অন্য সরকার পারে নাই। তাই উনি যদি আমার কাছে মনে হয় যদি উনি মন্ত্রিসভা বদলাইয়া আরো 20 বছর থাকা পারতো তাহলে বাংলাদেশ আর পিছনে তাকাইতে হতো না। শেখ হাসিনা আরো 20 বছর থাকা পারলে আর পিছনে তাকাইতে হতো না। জয় বাংলা লগে থাকো। আগামী 23শে জুন অর্থাৎ 3 দিন পরেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সারা দেশে পুলিশকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তায় প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ওই চিঠিতে
এমন কিছু বক্তব্য রয়েছে যা পুলিশের কোনো চিঠিতে এর আগে আর কখনো দেখা যায়নি। আবার অন্যদিকে বিশেষভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে গত 2 বছরের মধ্যে যে ধরনের চিঠি এর আগে দেওয়া হয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ে বা যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তার থেকে এই চিঠির কোনো কোনো বক্তব্য আরও বেশি নমনীয়। আসলে বিষয়টি কি ঘটতে যাচ্ছে 23শে জুন। চিঠিতে যেটি বলা হয়েছে, মূল যে বক্তব্যটি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেদিন দলটির তরফে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। এবারে যে কথাটি এখানে উল্লেখ রয়েছে যে পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই যে শেষের লাইনটি, এটি মোর সিগনিফিক্যান্ট। এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা বলছে যে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে ওই বার্তা দেওয়া হয়েছে। যদিও সংঘর্ষের কোনো আশঙ্কা নেই, তারপরও পুলিশ সতর্ক, নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটি বলুক না কেন, এই যে বলা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে কারা? আওয়ামী লীগের নেতা কর্মীরা। ক্ষুব্ধ হয়ে কি ঘটতে পারে? তার মানে কি পুলিশ আতঙ্কে রয়েছে? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ হতে পারে, যেটি বলছিলাম যে এই ধরনের শব্দ এর আগে আমার জানা মতো পুলিশের আর কোনো চিঠিতে, সেটা আওয়ামী লীগকে কেন্দ্র করে হোক বা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, এ ধরনের শব্দ চয়ন আমরা দেখিনি। একটি বিষয় মনে করে দিতে চাই যে ছাত্রলীগের সভাপতি কদিন আগে একটি ভিডিও বার্তা দিল। সেখানে বলা হয়েছিল যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, সেই হাত সময় মতো আমরা গুড়িয়ে দিব। বাস্তবতা কি তাই বলছে? তেমন কোনো অনাকাঙ্ক্ষিত সময় আমাদের জন্য আবারও অপেক্ষা করছে? বাস্তবতা যা চলছে তার থেকে সে ধরনের আশঙ্কা হতেই পারে। এবং একথাও তো সত্য যে পুলিশের মনোবল এখনও সঠিক জায়গায় আসেনি। পুলিশের মনোবলে এখনও যথেষ্ট পরিমাণ ঘাটতি। একদিকে পুলিশ হত্যার বিচার হয়নি। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে যে শত শত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অনেকে দাবি করেন, সেই পুলিশ হত্যার বিচার বিএনপি করবে না, জানিয়ে দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দায় মুক্তি দেওয়া হয়েছে এইসব ঘটনাকে কেন্দ্র করে যারা পুলিশ হত্যা করেছিল। কাদেরকে দেওয়া হয়েছে? সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা সামনে সারিতে ছিল বা এর সঙ্গে জড়িত, দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, যারাই ঘটাক না কেন, পুলিশ তার কোনো বিচার পাবে না। আবার অন্যদিকে পুলিশের সংস্কৃতিতে, পেশাগত জায়গার সংস্কৃতির কথা বলছি, সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? আসেনি। এখনও তো অনেকের কাছে মনে হয় যে পুলিশকে এখনও সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবেই কাজ করে যেতে হচ্ছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে। গত কয়েকদিন আমরা তো সারা দেশে বেশ কিছুদিন ধরে একের পর এক মিছিল প্রকাশ্যে হতে দেখছি। আগে দেখতাম যে হেলমেট পরে কোনো রকম ঝটিকা মিছিল দিয়ে, ব্যানার নিয়ে, দৌড়ঝাঁপ দিয়ে পালিয়ে যেত, কিন্তু এখন প্রকাশ্যেই আসছে একে একে সারা দেশের নেতাকর্মীরা। এমনকি পুলিশের সামনে দিয়েও তারা প্রকাশ্যে মিছিল নিয়ে চলে যাচ্ছে। কোথাও কোথাও পুলিশ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। মহাখালীতে 2 দিন আগে আওয়ামী লীগের যে মিছিল, সেই মিছিল থেকে আবার ককটেল ফোটানো হলো। এমনকি গণভবনের সামনে দিয়েও প্রকাশ্যে যুবলীগের মিছিল হলো। এইগুলো হওয়ারই কথা। অনেক আগে থেকেই বলে আসছে যে এইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এইভাবে আজীবন যে দলটির নেতাকর্মীরা এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা বসে থাকবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং তাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন তারা বাধ্য হয়ে সামনের দিকেই আসবে। এটাই বাস্তবতা। এটি যে কারো ক্ষেত্রেই বলা যায়। বিএনপি যদি হতো, বিএনপি ক্ষেত্রেও বলা যেত। ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা দেখেছি জনমনে ক্ষোভ বাড়তে লাগলো, জনরোষ তৈরি হতে লাগলো। ফ্যাসিস্ট বলে যেভাবে মবতন্ত্র কায়েম করা হয়েছিল,
যেভাবে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছিল, তাদের উপর মব চালানো হচ্ছিল, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, যারা আওয়ামী লীগ করে না তারাও তো বিক্ষুব্ধ হয়ে উঠছিল। কি শুরু হলো দেশে, এমন প্রশ্ন সবার ছিল। বিএনপি সরকারের বিরুদ্ধেও এই ধরনের বিক্ষোভ, জনবিক্ষোভ সৃষ্টি হতে পারে, এই বক্তব্য আমার না, এটি খোদ লন্ডনের ঐতিহ্যবাহী চ্যাথাম হাউসের একটি প্রতিবেদনেও সেই বক্তব্য উঠে এসেছে। সেখানে বলা হচ্ছিল যে জন আকাঙ্ক্ষা বুঝতে না পারলে বা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বিএনপির বিরুদ্ধেও গণবিক্ষোভ সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড অবশ্যই অভিযোগ রয়েছে, এবং শুধু অভিযোগ কেন, বাস্তবতাও রয়েছে। আমরা সবাই চাই সেগুলোর বিচার হোক, কিন্তু যেভাবে আওয়ামী লীগকে এক প্রকার নিষিদ্ধ করে রাখা হয়েছে, মানে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ নামের কোনো নাম, মানে এই ধরনের কোনো নাম গন্ধ কিছু থাকবে না, সেটিকে একেবারে ভ্যানিশ করে দিতে হবে, এই শক্তিটিকে বাদ দিয়ে তার যে বিরোধী শক্তি আছে তারাই কেবল রাজনীতি করবে, এটি হতে পারে না, এটি হয় না। এখনো যেভাবে কোথাও ঢালাও গ্রেপ্তার চলছে, এখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব চলছে, ঠিক একইভাবে ইউনূস সরকারের মতন এই সরকারের বিরুদ্ধেও জনরোষ সৃষ্টি হতে পারে। বিএনপি হয়তো মনে করছে যে ঠিক আছে, আওয়ামী লীগবিহীন অবস্থায় তারা সরকার পরিচালনা করবে একটু শান্তিতে বা কিংবা একটু স্বস্তির সাথে। যদি এই ধরনের ধারণা কাজ করে থাকে, অবশ্যই ভুল মানে হচ্ছে। অবশ্যই বিএনপির এই হিসেব বিকাশের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে, শুধু বিভ্রান্তি নয়, এটি তাদের জন্য বুমেরাং হতে পারে। এই সহজ বিষয়টি কেন বিএনপি বুঝতে পারছে না আমরা জানি না। বরং যে অবস্থায় বিএনপি যাচ্ছে, তাতে করে আওয়ামী লীগ যদি তার প্রধান রাজনৈতিক শক্তি হয়ে থাকতো, এর বাইরে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা দাঁড়াচ্ছে, সেটি আরো ভয়ঙ্কর হবে। এটির জন্য কোনো জটিল সমীকরণ মেলানো দরকার নেই, এমনিতেই বোঝা যায়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।